থেকে অনেক বছর আগে আপনি রামকৃষ্ণ মিশনে একটা বক্তৃতা দিচ্ছিলেন, তখন আমরা কলেজে পড়ি। তো সেখানে একজন শ্রোতা আপনাকে একটা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের জবাব আপনি দেননি। আপনি বলেছিলেন এই প্রশ্নের জবাব আমি দেবো না, কারণ এই প্রশ্নের জবাব দিতে গেলে এমন একজন লোকের কথা বলতে হবে তার বাবা এখানে বসে আছে না। তো সেই প্রশ্নটা আমি আরেকবার করছি, স্টেডি স্টেট থিওরি নিয়ে আপনার মত, স্টেডি স্টেট থিওরি যেটা, সেই ব্যাপারে আপনার মত। এই প্রশ্নটা করেছিল আপনাকে, আপনি এটা জবাব দেননি সেদিন। স্টেডি স্টেট থিওরি এটা যখন অরিজিনালি প্রপোজড হয়েছিল, মানে বন্ডি গোল্ড, তখন এটা একটা কি বলবো, ছোট সে ফিলোসফিক্যাল অ্যাপিল ছিল যে টাইমে একটা সিমেট্রি সবসময়। কিন্তু তারপরে এখন যে রূপ নিয়েছে সেটা তো রাখা গেল না। তারপরে এখন যে কোয়াসি স্টেডি স্টেট থিওরি, তার সম্বন্ধে আমার মত যে ভালোটা নেই, খারাপটা আছে। খারাপটা মানে অনেক প্যারামিটার ঢোকাতে হচ্ছে আগে থেকে। তারা যে মিল এখন দেখাচ্ছে, অনেক বিষয়ে মিল দেখাচ্ছে, কিন্তু সেটা আমার মনে হয় যে সেটা ওই কতগুলো ফ্রি প্যারামিটার আছে সেইগুলো বাই হ্যান্ড দে আর পুটিং ইন ভ্যালু, মানে ওটা আমি এখন আর অরিজিনালি যখন প্রপোজ হয়েছিল তখন আমার একটু উইকনেস হয়েছিল, কিন্তু এখন আমি মনে করি যে ওটা আচ্ছা, প্রেসিডেন্সি কলেজের কথাটা যখন উঠেছিল সেই প্রসঙ্গে জিজ্ঞেস করি যে আপনার যে দীর্ঘদিন একটা মানে শিক্ষকতার অভিজ্ঞতা এবং নানান ছাত্র, আমরা সবাই ছাত্র এবং আরও কত ছাত্র ওখানে পড়াশোনা করেছে, সে ব্যাপারে আপনার অভিজ্ঞতা বা আপনার এখন কীরকম, মানে আপনি যদি ইফ ইউ লুক ব্যাক পেছন দিকে ফিরে তাহলে আপনার কী মনে হয়? দেখো, আমি উত্তরটা বোধহয় কিছুটা আগেই দিয়েছি যে আমি যেসব ছাত্র পেয়েছি তাদের অনেকেই যে অনুসন্ধিৎসা বা সিলেবাসের বাইরেও একটা ফিজিক্স শেখার জানার আগ্রহ, সেরকম আমাদের সময় ছিল। এছাড়া এমনি জেনারেলভাবে হয়তো এরকম ছাত্র আবার ছিল যাদের আবার ওই ফিজিক্সের বাইরে গেলে তারা খারাপ মনে করতো। আমার এখানেও গেছে যে আমার পড়ানোর বিষয় যে উনি তো অনেক কথা বলেন কিন্তু অনেক কথাই তার ভিতরে শিক্ষার পারপাসে ইউজলেস। এরকম ছাত্র ছিল, কিন্তু ওভারঅল আমি তো এখনো মনে করি যে প্রেসিডেন্সি কলেজে পড়ানো ইজ এ রিয়েল চ্যালেঞ্জ করে। কারণ ছাত্ররা যেসব প্রশ্ন তুলে সিলেবাসের ভিতরে হতে পারে, বাইরে হতে পারে, তাতে অনেক সময় ভাবুন। তো সেটা if you are of the right temperament that gives you pleasure, and if you are not of the right temperament তাহলে তোমার মনে হবে যে এই কি আবো যেটা মতো হবে। যখন পড়াতেন তখন লেকচারটা তো একটা লেভেলে বলতে হয়, সেই লেভেলটা কি মানে আপনি নর্মালি সিরিয়াস স্টুডেন্টদের কথাই ভেবে তৈরি করেন, মানে প্রিপেয়ার করেন, যখন তাদের কথাই মাথায় রাখেন নাকি সবার কথাই মাথায় রাখেন, সেটা কী ধরনের? একটু উত্তর দেওয়া শক্ত করে এইভাবে তো ভাবি করি। যাই হোক, যা আমি করতাম তাহলে যেটা আমার পয়েন্ট ছিল লেকচার দেওয়ার আগে যেটা ভাবতাম যে কথাগুলো আমি বলবো তার ভিতরে যেন কোনো অ্যাম্বিগুইটি, ভেগনেস না থাকে, সেটা আমার কাছে যেন পরিষ্কার হয় এবং সেটা কমিউনিকেট যেভাবে করবো তাতে ছেলেদের কাছে সেটা পরিষ্কার হয়। এইটাই আমার গাইডিং প্রিন্সিপল। আপনি লেকচার দেওয়ার আগে তৈরি হতেন কিরমভাবে? যখন প্রেসিডেন্সি কলেজে প্রথম পড়াতে গেলেন তখন তো আপনি নিশ্চয়ই বিএসসি অনার্সে পড়াতেন, তখন তো এমএসসি ছিল না, তো তাহলে আপনি কিরমভাবে নিজেকে তৈরি করতেন লেকচার দেওয়ার আগে? একেবারে প্রথম যেরকম করতাম মনে নেই, তবে জেনারেলি বোধহয় প্রথম থেকেই এরকম করতাম। ধরো এমনি তো একবার দেখে যে আমাকে প্রথমবার আমাকে অ্যাকাউস্টিক্স পড়ার জন্য দেওয়া হয়েছে। তা অ্যাকাউস্টিক্সটা এমনি একবার দেখলাম যে কী আছে সিলেবাসে, আমরা যা ছাত্রাবস্থায় পড়েছি তাই। তখন মনে করতাম যে ডক্টর করে তুমি যা পড়েছি সেইটাই আইডিয়াল, কিন্তু দেখলাম ডক্টর করের বইটা খুলে উনি একটা বই যে সেটা নয়, ও বলছে
ত্রুটি বিচ্যুতি আছে। তখন আমি ভাবতে লাগলাম যে আচ্ছা সাবজেক্টটা কীরকমভাবে একটা মোটামুটি একটা কাঠামো যে কীভাবে ডেভেলপ করবো। আর তারপরে স্পেসিফিক্যালি যখন একটা লেকচার, ধরো আমার কালকে লেকচার, আজকে তাহলে আমি প্রথমে ভাবতাম যে আচ্ছা এই জিনিসটা আমি পড়ব। সেখানে তারপর আমি নিজেকে খুব কঠোরভাবে পরীক্ষা করতাম, both about the mathematical steps and about physics, intermediate physics. অনেক একাধিক মনে হয় যে কোনো ফিজিক্স নেই। কঠোরভাবে পরীক্ষা করতাম যে আচ্ছা এই কথাগুলো যে বলছি কি ন্যাচারালি ফলো করছে এটা এখানেই, এবং অনেক সময় সেটা দেখতাম যে না এটা ঠিক ন্যাচারালি ফলো করছে না। তাহলে কি করে, হাউ টু মেক ইট ক্লিয়ার। আমি ওটা ছাত্র যেখানে তারা ধরতে পারবে না যে এখানে একটা গ্যাপ আছে, কিন্তু আমি অস্বস্তি ফিল করতাম যতক্ষণ পর্যন্ত না সেটা ক্লিয়ার হতো। এবং সেটা ক্লিয়ার করলেই সেটা আমি ছাত্রদের কাছে এই আমার। আর একটা কথা সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টের ব্যাপারে, মানে আমরা এটা জানি যে যে আমাদের কলকাতার যে ট্র্যাডিশন, তাতে মূলত ছেলেমেয়েরা যারা একটু ভালো ছেলেমেয়ে তারা থিওরিতেই বেশি যায়, আবার তারাও থিওরিতে ভালো হয় বলে এটা একটা বিশেষ সার্কেলের মধ্যে ঘুরতে থাকে, এবং এক্সপেরিমেন্টটা ট্রেনিংটা তত ভালো হয় না কলেজে বলুন, ইউনিভার্সিটিতে বলুন, সব জায়গাতেই। তো এই ব্যাপারটা সম্বন্ধে আপনার কি মতামত করেন? এটা একটা খুব কমন ক্রিটিসিজম যে আমাদের খুবই সত্যি, কিন্তু এটা কি হতে পারে, হতে পারতো এই যে থিওরিটিক্যাল ক্লাসে তারা ইমপ্রেস করতে পারে কি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খুবই নাম করা লোক শিশির কুমার মিত্র, এফআরএসও হয়েছিল। উনি এক্সপেরিমেন্ট নিয়ে আপার অ্যাটমসফিয়ার দিয়ে কাজটা করে রাখেন, কিন্তু ওকে পড়াতে দেওয়া হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আর কোয়ান্টাম মেকানিক্স, যেটুকু আমাদের সময় ছিল। ইট ওয়াজ এ ট্র্যাজেডি। উনি তো কিছু বই তৈরি দেখে একটা টাইপ নোট করেছিলেন, তারপরে তার খুব বেশ পোস্টস বেশ ভালো ছিল। শ্রোডিঙ্গার ইকুয়েশন লিখলেন, তারপরে যে potential functionটা to put in the potential function, then you are putting into a mathematical apparatus and the answer will come. এই করে তারপরে নোটগুলো যে লিখে দিতে, সেগুলো আবার নিজে পরিশ্রম করে বোর্ডে লিখতেন না, একজন ছাত্রকে পালা করে একজন ছাত্রকে ডাকতেন, উনি চেয়ারটা ঘুরিয়ে বোর্ডের দিকে তাকিয়ে বসে থাকতেন এবং ছাত্রকে বলতেন তুমি এটা কপি করো, ছাত্র ওইটা বসে বসে কিন্তু এইরকম অবস্থায় ধরো উনি এক্সপেরিমেন্টাল ওয়ার্ক খুবই ভালো করেছিলেন, কিন্তু তাহলে ওর প্রতি তো ঠিক শ্রদ্ধা জন্মালো না যে এর কাছে গিয়ে কাজ করবে। তারপরে ধরো পরবর্তী যুগে ডক্টর ঘোষাল এক্সপেরিমেন্টাল লাইনে ভালো কাজ করেছেন, কিন্তু আনফর্চুনেটলি এখানকার সিচুয়েশনে তো উনি প্র্যাকটিক্যালি জ্ঞান কিছু করতে পারেন। আর তারপরে যারা ছিল সেটা তোমরা বোধহয় করেছো, এই পরেশ ভট্টাচার্য শিবব্রত ভট্টাচার্য, পরেশ ভট্টাচার্য, এইটা যখন মানে এটা কিন্তু আজকে তো এই আমাদের দেশে অনেক ইনস্টিটিউশনে ওই হয়ে গেছে, সেখানে তো খুব এক্সপেরিমেন্টালিস্ট ভালো নাম করছেন, এ করছেন, তাও কিন্তু প্রবলেমটা এই যাচ্ছে মানে এই। এবং বেসিক্যালি কিন্তু সেখানেও একই যে আইআইটিগুলোতে যেটা এর চেয়ে হয়তো কলকাতার চাইতে অবস্থা ভালো, কিন্তু সেখানে যে একই ব্যাপার এক্সপেরিমেন্টালিস্টরা পড়াতে আসেনি যখন, তখন ব্যাপারটা এবং ন্যাচারালি দ্য স্টুডেন্টস তো পাল্টায়নি, মানে শিফিংয়ের দ্য এক্সপেরিমেন্ট ফেসিলিটিস। স্যার পরমাণুর পর আরেকটা প্রশ্ন করি, মানে অনেক জায়গায় বিশেষ করে আমেরিকায় আমরা দেখেছি যে প্রবলেমটাকে খুব সিরিয়াস না, প্রবলেম কষা, প্রবলেম অ্যাসাইন করা, সেই ব্যাপারে আপনার কি মনে হয়? তো ভালোই, কোনো খারাপ তো দেখি না, তবে আমাদের কলিগদের ভিতরে অনেকে অদ্ভুত গিয়েছিল যখন আমরা এরকম আমি শ্যামলবাবুরা করলাম যে প্রবলেমটাকে বেশি ইম্পর্টেন্ট করবো, তখন দ্বিজেনবাবু বললে
তাহলে তার কিছু অঙ্ক কথা শিখবে, ফিজিক্সও শিখবে না। আমাদের মনে হলো হয়তো বলেছিল যে ফিজিক্স শিখেছে কিনা সেইটা কিন্তু পরীক্ষা করছি প্রবলেম। তো যাই হোক এইরকম ওরা রটিয়ে দিলেন, চঞ্চল এসে বোধ হয় বেশ প্রবলেম দিত। তাতে ওরা রটিয়ে দিলেন যে ছেলেরা নাকি বলেছে যে যখন শিখেন যখন লেকচার দেন আমাদের মনে হয় যেন আমাদের ডেন্টিস্টের চেয়ারে বসে আছি, এখন আমাদের দাঁত উপরে হবে। ছেলেরা বলেছে মানে প্রবলেমের ব্যাপারটাতে আপনারা তাহলে একটু অপোজিশন ফেস করেছিলেন। হ্যাঁ, যথেষ্ট। ছেলেরাও বিরক্ত হতো প্রথম যা হয় আর কি। কারণ আমি মনে আছে বিএসসি অনার্সে আবার পেপার সেট করতে বলা হয়েছিল, আমি তাতে লিখেছিলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ মুভ করলে তা মোমেন্টাম চেঞ্জ করে কিন্তু এনার্জি চেঞ্জ করে। এ থেকে তুমি এই ফোর্সের বিষয়ে কি কল্পনা, কিছু কি কল্পনা করতে পারো, কি করো? এইটা সে ভীষণই হলো, যেটা কি ভয়ঙ্কর। বলা হলো যে উনি প্রেসিডেন্সি কলেজের ছাত্রদের যেসব জিনিস বলেন সেই সবগুলো প্রশ্ন এই জিনিস পড়াই করি, এই জিনিস পড়ি। তারপরে আমি বাধ্য হয়ে বিরক্ত হয়ে না, আমি আর পেপারসিট করবো এবং আদার্স ওয়েলকাম। ওরা যারা ওই সাব কমিটিতে ছিল তাহলে না উনি যখন চাচ্ছেন না তখন আমি। মানে আপনার কি মনে হয়েছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এত কলেজ থাকার জন্য একটা অসুবিধাই হয়েছে? যে সেটা তো একটা প্রবলেম আছে, সেটা তো ঠিক। একটা অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি কোনো স্ট্যান্ডার্ডের পরিবর্তন করাটা তো সেটা আছে। তারপরে সব দিক দিয়েই অপরিষ্কার। তা ধরো ওই তো কি হয় না, এই টিচাররা তো পড়ে এসেছে সেই সিস্টেমে যেমন প্রবলেম করে, এই তাদের যদি এখনই করা হয় যে তোমরা প্রবলেম বেসড ক্লাস নাও করো, তাদের একটা রেজিস্ট্যান্স আছে। তবে এখন তো বোধ হয় কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে হয়তো খানিকটা, তবু ক্যালকাটা ইউনিভার্সিটি সেই আন্ডারে অতগুলো কলেজের সমস্যাটা তো ফিরিয়ে গেছে। প্রবলেমের ব্যাপারে প্রবলেম এখনো আছে। আচ্ছা, আমি কালকেই জানতে পারলাম যে বিএসসি অনার্সে পার্ট ওয়ানে ধরুন ম্যাক্সিমাম 20% কি 25% এডুকেশন প্রবলেম দেওয়া হচ্ছে। আমরা বিদেশে দেখেছি যে মানে থিওরি প্রশ্ন যেগুলোতে অনেক লিখতে হয় বা সোজা বই থেকে লেখা, না এই টাইপের প্রশ্ন, যে ডিডিউস রাদারফোর্ড স্ক্যাটারিং ফর্মুলা, এটা তো সেটা এখনো দেখে এবং ওইগুলো ছেলেরা মুখস্থ করে রাখে, ওইগুলো লিখে ফার্স্ট ক্লাস পাওয়া যায়। তুমি খারাপ প্রশ্ন আমি দেখেছি ডিডিউস শ্রেডিং এর এটা তো আরেকটু যদি ফিরতে পারি রায়চৌধুরী ইকুয়েশনের ব্যাপারে, তো মানে আমরা হালে দেখছি যে সিঙ্গুলারিটি স্টাডি বাদ দিয়েও ব্যাপকভাবে জেনারেটিভিটির অন্যান্য ক্ষেত্রেও রায়চৌধুরী ইকুয়েশন হচ্ছে। একটা উদাহরণ হচ্ছে যেমন ব্ল্যাক হোল থার্মোডাইনামিক্স, হরাইজনের বিভিন্ন প্রপার্টিজকে রায়চৌধুরী ইকুয়েশন ব্যবহার হচ্ছে। তারপরে রিলেটিভিস্টিক হাইড্রোডাইনামিক্স, তাতেও রায়চৌধুরী ইকুয়েশন খুব বেশি হ্যাঁ, সেটাই আমি জানতে চাইছি যে আপনার এই সম্বন্ধে মানে নিশ্চয়ই খানিকটা ভালোই না, এটা জানি না এখন হাইন্ডসাইট বলে দিতে, এটা যে এই যে ইকুয়েশনটার অ্যাপ্লিকেবিলিটি যে বেশ ওয়াইড হতে পারে এটা আমার একটা ধারণা ছিল। তবে এখন যা হচ্ছে তার সঙ্গে তো আমি কনভার্সেন্ট না, তো এরকম একটা হওয়ার। আরেকটা প্রশ্ন ছিল, আপনি তো অনেকদিন ধরে কসমোলজি নিয়ে কাজ করেছেন, ইনফ্লেশন নিয়েও ভাবনা চিন্তা করেছেন, তো এই দুটো জিনিস মানে ইনফ্লেশন এবং ইনফ্লেশন নিয়ে তো আমরা অবজারভেশন থেকে খুব একটা কিছু জানতে পারি না, কিছু কিছু হিন্ট হয়তো পাওয়া যায়, কিন্তু তারপরে হালে যে ইউনিভার্সের এক্সপ্যানশনটা অ্যাক্সেলারেট করছে সেইটা নিয়ে আপনার, সেটা নিশ্চয়ই খুব কাউন্টার ইনটুইটিভ, কারণ আগে তো আপনার সময় তো উল্টো ডাল ভাবা হতো যে ডিসেলারেট হচ্ছে, সেটার সম্বন্ধে আপনার রিয়াকশনটা
এটা আমার কাছ থেকে মনে হয় যে প্রায় ওই হলের মতো, যেখানে একটা নতুন ফিজিক্স আসবে নাকি। প্রথমে তুমি তো নেগেটিভ এনার্জি একটা কথা বলছিলে, অবভিয়াসলি নেগেটিভ এনার্জি ক্যান কজ অ্যাক্সিলারেশন, কিন্তু মানে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট প্রবলেমটা কি আপনি মনে করেন? মানে কসমোলজিক্যাল কনস্ট্যান্টটা তো ভীষণ আর্টিফিশিয়ালি একটা কনস্ট্যান্ট ঢোকানো হয়েছিল, সেটা তো কেউ ঠিক কনস্ট্যান্ট হিসেবে তো কেউই রাখতে চায় না এখন। ওটা তো ইন দ্যাট ফর্ম তো না। আপনার কি কখনো মনে হয়েছিল যে মানে আপনি যতদিন ধরে কাজ করছিলেন বা এখনো করেন, যে কোয়ান্টাম মেকানিক্স এবং গ্র্যাভিটি এই দুটোর মধ্যে যে সমস্যাটা, মানে যেটা একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম হিসেবে ভাবা হয় অন্তত বর্তমান ফিজিক্সে, এইটা কি আপনাকে কখনো চিন্তিত করেছিল এই সমস্যাটা, যে এই দুটোর মধ্যে যে একটা? দেখো, তোমরা একটু আগে বলেছিলে যে আমি খুব কতগুলো দুঃসাহস করেছি, ঠিকই দুঃসাহস, কিন্তু আমার দুঃসাহসের একটা এই দুটো জিনিস মিলিয়ে ভাবনা চিন্তা করবো, এরকম দুঃসাহস আমার হয় না। আই নিউ দি প্রবলেম, ওটা আমি বলবো যে এইখানে ওটা হবে মিলান করেন। মানে আপনার কিছু মনে হয় মানে সমস্যাটা হচ্ছে আইনস্টাইনের ফর্মুলেশনে যে এই সমস্যাটা থেকে গেছে, এবং এর জন্য নানান রকম চিন্তা ভাবনা, আপনি জানেন স্ট্রিং থিওরি নামে একটা চিন্তা ভাবনা হচ্ছে, আবার আসতে পারবে এই বলছে আরেকটা চিন্তা, এইগুলো সম্বন্ধে আপনার কি মনে হয়? এখানে আমি একেবারে প্ল্যান, সত্যি কথা বলতে একেবারে প্ল্যান। সেবারে একটু সামাজিক ব্যাপারে, মানে সামাজিক মানে বিজ্ঞান সংক্রান্তই। এখন তো মানে আপনি যখন রিসার্চে ঢুকছেন তার তুলনায় এখন বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেড়ে গেছে, মানে সেই তুলনায় একটা তরুণ গবেষকের সুযোগ অনেক বেশি হয়েছে। কিন্তু গবেষণার মান সম্বন্ধে আপনার কি মনে হয়, মানে গড়ে অ্যাভারেজে? দেখো, everything is much above zero. আমাদের সময় বলতে গেলে গবেষণার মান যদি অ্যাভারেজের একটা লেভেল করো, অ্যাভারেজ ওয়াজ পারহ্যাপস নীল। সেই হিসাবে এখন অনেকেই কাজ করছে, আমার বিশ্বাস, আমি যে জানি তা না, আমার বিশ্বাস অনেকেই মডারেটলি গুড কাজ করছে, কিন্তু এক্সেপশনালি গুড কাজ বোধ হয় এখন হচ্ছে না। একটা লেভেল রিচ করেছে ঠিকই, কিন্তু বিশ্বের দরবারে বেশ গর্ব করে বলবো মতো। আচ্ছা, আপনার আপনি যেটা বলছেন যে অ্যাভারেজটা তখন আগে অনেক নিচে ছিল, এখন অনেক অ্যাভারেজটা উপরে উঠে এসেছে, কিন্তু সেই নিচে থাকা অ্যাভারেজের ভেতর থেকে কিন্তু কতগুলো খুব স্পাইক ছিল, সেইটা কেন এখন অ্যাভারেজ করা যায় না? সেই যদি এই মিস স্পাইকটা না থাকার কি কোনো মানে একটা কারণ হতে পারে? আমরা যেটা ভাবি অনেক সময় যে আজকালকার আধুনিক কাজকর্মগুলো খুব মানে পশ্চিমের দিকে তাকিয়ে বা প্রায় তাদের সঙ্গে একসঙ্গে থেকে কাজ করার প্রবণতাটা যেটা এখন অনেক বেশি। আপনারা যখন কাজ করছেন বা তারও আগে, সেই সময় তো অত বেশি ধরুন বিদেশে যাওয়া বা ক্রমাগত তাদের সঙ্গে কথা বলা, মানে স্বাধীনভাবে চিন্তা করাটা হয়তো কি আপনার মনে হয় তখন একটু বেশি ছিল? কিন্তু তখন তো আবার এমনি অ্যাটমসফিয়ারটা একেবারেই ছিল। এখন ধরো তুমি যা বললে যে রিসার্চের কথা আপনি ভাবলেন, তখন তো সেই রিসার্চের কথাটা ভাবা 100 গুণ সহজের ব্যাপার ছিল। এখন যেরকম রিসার্চ করবে, এমএসসি পাস করেছে, হ্যাঁ সে তো রিসার্চই করবে। হ্যাঁ, কিন্তু একটা ধরুন মানে খানিকটা পাশ্চাত্য বেস স্ট্যান্ডার্ডাইজড রিসার্চ কালচার আমাদের উপর চাপ চেপে গেছে। পাশ্চাত্য বেস যে ধরো, তখন তো আমরা পশ্চিমের দিকেই তাকিয়ে থাকতাম। আমার কাজটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা আপনারাও তো পশ্চিম বলবে, তাই তো। এবং আমাদের যে বিজ্ঞাসা সত্যেনবাবু এত প্রতিষ্ঠা লাভ করলেন, সেও তো এই পশ্চিম থেকে রেকগনিশনটা আসলো, এবং ওরাও যে পশ্চিমের দিকে তাকিয়ে থাকেনি। সত্যেনবাবু তো আইনস্টাইনের কাছে পাঠিয়ে দেয় যে ওখান থেকে এটা আসবে, সেইটা ছাড়া তো কোনো ছিল না। তবে আমি একটু এরকম কি একটা ইনফিনিটি কমপ্লেক্স গ্রো করেছে যে এইটা এই রাজপথ, বাইরে চলে যাও, বাইরের ওদের কথাবার্তা হয়তো সেটা হতে
ইন জেনারেল ফিজিক্সেই তো স্পাইকস মানে ওয়ার্ল্ড ওয়াইড নিলে পরে সেটাও তো অনেক কমে সেটাও গেছে। হ্যাঁ, সেটাও তো একটা যুগ তো আছে। ধরো যখন মেঘনাথ সাহা সত্যেন ঘোষ কাজ করেছিলেন তখনকার সময়টা লক্ষ্য করো, কোয়ান্টাম মেকানিক্সটা বাজারে এসেছে, যা কিছু তুমি কাজ করো তাই একটা বড় কাজ হয়ে যাবে। কিন্তু এখন তো সেরকম যুগ আর নেই। এখানে আমার দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে এই যে ওয়েল ম্যানেজ সায়েন্স রিসার্চ এখন যেটা হচ্ছে, মানে ইনফ্যাক্ট একদল লোক যারা রয়েছেন যাদের কাজই হচ্ছে সায়েন্স রিসার্চকে ম্যানেজ করা, এখন এটাতে কি সত্যিকারের খুব উন্নতি হয়েছে না এটা মানে উল্টো দিকেই চলে গেছে ব্যাপারটা? সেটা ধরো আমি একটু অন্য প্রশ্নের উত্তর দেবো। আমাদের এখনো একটা দুর্বলতা আছে যে সায়েন্টিস্টের চরম সাকসেস হবে প্রথমত একটা ডিরেক্টরশিপ পাওয়া, তারপরে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সায়েন্টিফিক অ্যাডভাইজার টাডভাইজার হওয়া, এবং যদি তারপর একটা মিনিস্ট্রি মেলে এই খুব হার্ড, এইটা খুব হার্ড। এটা আমার উল্টো হওয়া উচিত, যে ডিরেক্টরশিপ একজন যে প্রমিসিং সায়েন্টিস্ট তার মনে করা উচিত যে ডিরেক্টরশিপ আমি নেব না, কারণ ওখানে অনেক ঝুট ঝামেলা আছে আমার রিসার্চ ওয়ার্কের। কিন্তু সেটা তো খুব অল্প, বেশিরভাগ সেটা নেই। তার সঙ্গে আবার এবং আমি খুব শকড হয়েছিলাম যখন চঞ্চল মজুমদার এই কাজটা নিল, যে একটা বিল্ডিং আপ, নট অনলি বিল্ডিং আপ ইউনিভার্সিটি। আমি তো আবার বলেছিলাম এই বিনায়ক দত্তরা, তো আর এর ওই যে ভট্টাচার্য হরিদাস বললেন চঞ্চল এটা কি করলো, এটা তো নিজের কেরিয়ার নষ্ট করে ফেললো। তখন এই বললো যে না, ওকে তো কাজ করতে দেওয়া হলো না, ও এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করতে চেয়েছিল, বোধহয় একটা প্রজেক্টটা দিয়েছিল, সেটা হলো না। ধরা যাক যে তোমার এক্সপ্রেশনটা সত্যি, যে ও কোনো একটা কাজে বাধা সৃষ্টি করেছে, কাজে বাধা সৃষ্টি করেছে বলে ও সুইসাইড করবে, কিন্তু ইট ইজ অলমোস্ট কমিটিং সুইসাইড। দেখো করার কথা হয়েছে গিয়েছিল, কিন্তু দ্যাট ইজ মাই চঞ্চলের বিষয়ে, তো চঞ্চলের বিষয়ে প্রবলি টু ট্রু। তাছাড়া এমনিও longevity was also factor. এই ব্যাপারে আরেকটা প্রশ্ন চলে আসে যে এখন আরেকটা জিনিস খুব বেড়ে গেছে সাকসেসের মাপকাঠি হিসেবে এই বিভিন্ন একাডেমিক ফেলোশিপ, ভেরিয়াস একাডেমিক্স, অ্যাওয়ার্ডস, পার্টনার অ্যাওয়ার্ড, বিল্ডার অ্যাওয়ার্ড, এই ব্যাপারে একটা র্যাট রেস শুরু হয়েছে। তো এটা তো আগে ছিল না, এটা কি মানে সত্যিকারের ভালো কাজ অনুপ্রাণিত করছে নাকি এটা লবিং ইত্যাদির মধ্যে একটা পলিটিক্সের প্রতিযোগিতা করছে? সত্যি আপনার কি এটা কি জানো, এই ক্রিকেট খেললে আজকাল লাখ টাকা তো সামান্য, কোটি টাকা হচ্ছে। এখন যদি ক্রিকেট খেলতে আরম্ভ করে যে আমি কোটি টাকা পাবো, তাহলে এই ক্যানট বি আলটিমেটলি ক্যানট বি গুড ক্রিকেটার। কাজে যে কোনো সায়েন্টিফিক ওয়ার্কটা এটা আছে, প্রলোভনটা ঠিকই আছে, কারণ সত্যি সত্যি তো তোমার কেরিয়ার বিল্ডিংয়ে তুমি একটা মার্কনাবল প্রাইজ পেলে, এটা অনেকটা তোমাকে এগিয়ে দিয়ে যাবে। তারপরে তোমার এটা তো আমি অনেক অ্যাপয়েন্টিং অথরিটি তার সবাই কাজ তো বোঝা সম্ভব নয়, কিন্তু এফএনএ হয়েছে বলে বুঝতে পারি যে হ্যাঁ এই কাজটা ভালো হয়েছে, এই স্পিরিটটা তো আছে। কাজে এটা থাকবে, এটা তো একেবারেই করা যায় না। তবে তুমি যেটা বলছো সেটার ভিতরে তো সত্য আছে, যে ওইটা পার্সু করার জন্য একটা অনেক সময় ওই লবিং অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। আরেকটা জিনিস যেটা আমরা দেখি মাঝে মাঝে, যেটা মনে করে একটুখানি, সেটা হচ্ছে যে আমাদের দেশের ধরুন সিনিয়র লোক, তারা বিদেশে গিয়ে খুব নাম করা কোনো বিদেশি প্রফেসরের প্রায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, এবং ওই প্রফেসরেরই প্রভাবে এদের নানা রকম এসব অ্যাওয়ার্ড ইত্যাদি এসব হচ্ছে, এগুলো খুব দেখা যায়। এগুলোর সম্বন্ধে মানে এটা তো নিজের আত্মসম্মান। তুমি যে কাজ করলে প্রফেশনাল
তুমি যে কাজ করেছো তাতে যদি তোমার একটা কনফিডেন্স গ্রো করে থাকে, তোমার একটা আত্মসম্মান গ্রো করে থাকে, তাহলে তুমি ওই রকম একটা জুনিয়র পজিশনে যাবে না। এটা বেসিক্যালি তার মনে মনে সে নিজেকে ওই অ্যাসিস্ট্যান্টই মনে করে, সেই স্টেজ থেকে সে উঠতে পারেনি। দেশে সে আবার খুব নাম করে। হ্যাঁ, দেশে তার প্রভাব প্রতিপত্তি ওই অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকলেও হয়তো তাতে বেড়ে যাবে। কারণ ওটা তো কোয়ালিফিকেশন। তুমি একজন নোবেল লরিয়েটের কাছে গ্রুপে থেকে এসেছো কিছুদিন, গ্রুপে যাই করে থাকো তুমি জানতে থাকলেও একটু সামাজিক ব্যাপারে একটু মত চাইছিলাম, মানে মতটা আমি জানি কিন্তু আপনার মতো করে শুনতে চাইছি যে ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে ধর্ম, তারপর একটু গোঁড়ামি, এইসব জিনিসগুলো চলে আসছে। মানে সাধারণ দৃষ্টিভঙ্গিতে মানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যা বলতে যা বোঝায় সেটা যেন ঠিক নেই, হলে ভালো হতো। এটা কিরকম? এটা পুরোপুরি সত্যি কথা বললে, আমি তো সেই দিন যাদবপুর ইউনিভার্সিটি একটু বলেও ছিলাম বোধহয় যে, কিন্তু সবাই নিজেদের বৈজ্ঞানিক বলে প্রচার করতে চায়, জ্যোতিষীয় বৈজ্ঞানিক, পলিটিশিয়ান বৈজ্ঞানিক। এটা তো কি যে মানে বিজ্ঞানের প্রতি একটা শ্রদ্ধা, পাঠে পাঠে করে একটা শ্রদ্ধা এসেছে অথবা সমীহ এসেছে, তার খুব অপপ্রয়োগ হচ্ছে। কি সে রীতিগত ডিসকাশন হয় যে জ্যোতিষ সত্যি বিজ্ঞান কি অবিজ্ঞান, এবং তাতে যুক্তিও দুদিকেই প্রায় অদ্ভুত বুঝতে হয়। জ্যোতিষ বিজ্ঞান নয়, কারণ রাহু ও কেতু ওদের আছে, এটা তো গ্রহ নয়। এবার ধরা যাক যে রাহু কেতু সেটা গ্রহ নয়, তো তাহলেও যদি ওদের একটা সিস্টেমেটিক লজিক্যাল স্ট্রাকচার দিয়ে ওটা হয় এবং তারপরে যদি বেঁধে তৈরি করতে হবে, এই মানে অবান্তর আর্গুমেন্টের বিরুদ্ধে যে হয় তাও ইকুয়ালি অবান্তর। আমি জানতে চাচ্ছিলাম যে ধরুন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে একটা বিচার করার, হ্যাঁ, যুক্তি এবং তথ্যের উপরে আসছে। আমার বিলিফ যে কোনোভাবেই বিশ্বাস এবং ভক্তি, কিন্তু এইটু চলবে না। ভক্তিবাদ তো আমাদের দেশে বহুকাল থেকে তো ওই বিশ্বাসে বিরায় তর্কে ভর বহুত, তাই বলে না? আমরা তো সেইটাই বিশ্বাস করি যে ওটা শেষ দিন, ওখানে সত্যি সত্যিও। আর একটা আছে, যাই আজকে এটা শুধু হিন্দুদের না, বিজ্ঞানে ও আমাদের তো বেদে আছে এরকম টাইম ডাইলেশন, ওকে অপেক্ষা করলো দেবতাদের তোমার এসব টাইম ডাইলেশন তারা জানতো, এখন তোমরা লাফালাফি করছে। তারপরে খ্রিস্টিয়ানদেরও তো এই ছিল 5000 বছর আগে, তারা একজন খ্রিস্টান মিশনারি এসেছিল, বই টই দিত। আমরা দেখো তোমাদের তো ধর্ম খারাপ হয়ে গেছে, তো তোমাদের তো অনেক ভুল আছে। কিরকম এইরকম 5000 বছর বলছো, এটা তো একটা ভুল। কি করে আপনি জানলেন যে এটা ভুল? আমি কথা কি করে? তারপরে বলতে কিন্তু দেখুন, এই আপনারা এখন বলছেন সূর্য পৃথিবীকে আকর্ষণ করে, এটা তো আমাদের বাইবেলে আছে যে একটা গোল্ড চেইন দিয়ে সূর্য, এটা তো এই ওই অ্যাট্রাকশনটা। এটা তো ধরো খবর। তারপর সেই মেরি ইমাকুলেট কনসেপশন, এসব তুমি চ্যালেঞ্জ করো যদি, তাহলে অনেক খ্রিস্টান বিজ্ঞানীরাও লেগে যাবে। এ খুব অসম্ভব, একটা যুক্তিবাদী বল তৈরি করা খুব খুব কঠিন। আজকের ধরুন যারা গবেষণায় ঢুকছেন, তরুণ গবেষক,
বা ভবিষ্যতের প্রজন্ম, তাদের সম্বন্ধে তাদের কি অ্যাডভাইস, কি উপদেশ যারা পদার্থবিজ্ঞান করতে চাইছেন? সেটা সংখ্যা বেশি হয়ে আছে। দেখো, আমার জীবন থেকে যেটা দেখেছি যে একটা জিনিস খুব দরকার, যে ফেইলিওর যে দমে না যাওয়া, নিজের উপরে একটা আস্থা থাকা। কিন্তু এটা আবার অনেকে নিজের উপরে আস্থা মানে তারা প্রায় পাগলের মতো যা কিছু ভাবে। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি তরুণ নয়, তিনি একজন অধ্যাপক। তিনি রিটায়ার করলেন যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি রিটায়ার করে কী করছেন? তিনি বললেন যে আমি দুটো কাজ করবো। এক, নিউক্লিয়ার ফিজিক্স এখন যা চলছে সব ভুল আমি দেখিয়ে দেবো একটা বই লিখে, এবং একটা নতুন নিউক্লিয়ার ফিজিক্স। আর দ্বিতীয়, আমি একটা সমস্ত ফিজিক্সের একটা সিরিজ লিখব। আপনি যে বলছেন, আমি ওটা গেলাম না যে নিউক্লিয়ার ফিজিক্স সব ভুল। এটি খুব কঠিন কাজ, আপনি সমস্ত ফিজিক্সের কভার করে একটা সিরিজ লিখবে। তো তুমি একটু হিসেবে কঠিন কি, আমি তো ঘুরে ফিরে সব ব্রাঞ্চই পড়িয়েছি। কথা বলো সম্ভব, এইরকম আস্থা থাকাটা খারাপ, সেটা একটু রিয়ালিটির সঙ্গে সম্পর্ক থাকা উচিত। কিন্তু নিজের উপরে কিছুটা আস্থা না থাকলে চলা যাবে না। আচ্ছা, আপনার রিসার্চের সময় মানে এখন যেরকম আমাদের কোলাবোরেশন ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, একসঙ্গে অনেকে কাজ করা বা ইন্টারাকশন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। মানে আপনি আপনার যে রিসার্চ মানে গবেষণার যে দীর্ঘ সময়, সেই সময় এই ব্যাপারটা কতটা গুরুত্ব অনুভব করেছেন বা আপনি কতটা সেটা পেয়েছেন প্রপার? একেবারেই পাইনি, একদম। তবে যা বললাম তাকে, আর যেটুকু হয়েছে সেটুকু হলো ছাত্রদের সঙ্গে কোলাবোরেটিভ হওয়া। সেটা খুব আমার কাছে রিসার্চ করতে যারা এসেছে, আনলাইক দোজ who are my students in BSc or school, তাদের ভিতরে সেই স্পিরিটটা খুব বেশি ছিল না। তারা প্রায় আমি যে কথাটা বললাম সেই কথাটাকেই অভ্রান্ত বলে তাতে যতদূর যাওয়া যায় ততদূরই যেত, তার বেশি সেটা ঠিক কোলাবোরেশন যাকে বলে সেরকম হয়নি। তবে হ্যাঁ, কোলাবোরেশন তো নিশ্চয়ই দরকার। তারা যথেষ্ট দুঃসাহসী ছিল না। হ্যাঁ, তারা দুঃসাহসী কেন বলবো? আমি তো বেডনি, আমার তো মেজাজ খুব খারাপ না, এরকম ভয় পাওয়ার কোনো কারণ ছিল, কিন্তু ওটা স্কিলটাই ছিল না। ধরো সেটা কোলাবোরেশনে আবার এইরকম হকিংয়ের কাজে করতে হবে, যে সায়মা একটা কথা আছে যে আমার গ্রেটেস্ট কন্ট্রিবিউশন টু জেনারেল রিলেটিভিটি, যে আমি পেনরোজকে জেনারেল রিলেটিভিটি ইন্টারেস্ট করি। এবং না হলে হকিং আর পেনরোজের কোলাবোরেশন না হলে ওই থিওরিগুলো হতো না। এইটা তো কোলাবোরেশনের একেবারে চরম দৃষ্টান্ত, যে হকিংয়ের হয়তো আইডিয়া ছিল কিন্তু পেনরোজের যে ম্যাথমেটিক্যাল এক্সপার্টিস সেটা হকিংয়ের ছিল না। এটা তো সর্বক্ষেত্রেও 19-20 এরকম আছে। আপনার ভারতবর্ষের অন্যান্য জায়গায় যা কাজ করেছেন সেরকম জায়গায় কোলাবোরেশন তৈরি হওয়ার কোনো সম্ভাবনা বা কখনো সেরকম পরিস্থিতি হয়নি? না, আমার সঙ্গে কোনো সেটা হয়তো আমারও ডিফেক্ট হতে পারে। কারণ যে ধরো আমি যে 1 বছর মেরিল্যান্ডে ছিলাম, আমি তো ঠিক কোলাবোরেট করতে পারিনি। এই সমরেশ মৈত্র বলে একটি ছেলে, সে অবশ্য পিএইচডি কাজ আমার কাছে করেছে। কোলাবোরেশন ইন দ্যাট সেন্স এটা তো আমার কোনো ডিফেক্ট আছে।
আচ্ছা, আমি প্রশ্নটা আপনাকেই করছি যে আমরা তো স্যারকে মাস্টারমশাই হিসাবে, বিজ্ঞানী হিসাবে দেখেছি এত সামনে থেকে, এবং এতক্ষণের কথা থেকে ওনার প্রথমে জীবনটা অনেক দূর অব্দি, মানে বিভিন্ন রকমের স্ট্রাগল বেরিয়ে এসছে, যে কীরকম ধরনের সমস্যার মধ্যে দিয়ে উনি গেছেন। এই সময়গুলোতে তখন আপনি তো ওনাকে দেখেছেন একদম বাড়ির ভেতরে, মানে তখন আপনার কি ধরনের অভিজ্ঞতা হয়েছিল বা আপনার কি মনে হতো? কারণ একদিকে ওনার প্রফেশনাল জীবন, একদিকে এত সমস্যা, এত ট্রাবল, এত রকমের বাধা অতিক্রম করে নিয়ে এসছেন, এই ব্যাপারে আপনি এটুকুনি আমি বলতে পারি যে উনি খুব এমনি হাজবেন্ড হিসেবে খুবই কনসিডারেট, তবে একটু ডমিনেটিং। আচ্ছা, এমনি ফাদার হিসেবে মানে বাবা হিসেবে খুব লাভিং, বাচ্চাদের প্রতি খুবই ইয়ে, নাতিদের তো উনি একটুখানি বেশি মানে ইয়ে করছেন, হ্যাঁ প্যাম্পার করছেন, নাতিদের খুবই প্যাম্পার করেন, নাতিদের ভালোবাসেন ভীষণ। এক এক সময় তো মনে হয় যে ছেলে মেয়েদের থেকে এখন নাতিরাই বেশি ভালোবাসেন। আর হ্যাঁ, অনেক রকম অসুবিধার মধ্যে আমাদের যেতে হচ্ছে ঠিক, তবে সব কিছুই তো মানে আমরা ইয়ে করে নিয়েছি, মানে জয় করে নিয়েছি প্রায় বলতে গেলে। যখন বাচ্চারা ভীষণ ছোট ছিল তখন অনেক অসুবিধার মধ্যে গেছি, তারপরে যখন আমরা বিদেশে গেলাম ছোট ছোট বাচ্চাদের নিয়ে, তখন ছোটটি তো হাঁটতেও পারে না, মানে রামস পারঙ্গমা, তাকে নিয়ে প্রায় এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্ট, হাতে ব্যথা হয়ে গেছে তবু কোলে করে নিয়ে গেছি। তারপর ওখানে গিয়েও যা হয়, বিদেশে তো লোকজন রাখা যায় না, সবই আমাকেই করতে হয়েছে। অনেক আনসার্টেনিটির মধ্যে দিয়ে যেতে হয়েছে কখনো কাল্টিভেশন। তবে একটা কথা বলবো যে এখানে আমার বড় ছেলে ভীষণ ভুক্ত, নানান রকম মানে সব রকম অসুখ হয়ে গিয়েছে। সেটা আমেরিকায় গিয়ে 4 জন ছেলে মেয়ে খুব ভালো ছিল স্বাস্থ্য ওদের, মানে ওরা কখনো ভোগে না, জ্বরও হয়নি কোনোদিন বা পেট খারাপও হয়নি। আপনাদের কত সালে বিয়ে হয়েছিল? 58-এ জানুয়ারি মাসে। তার মানে তখনও স্যার কাল্টিভেশনে, মানে তখনও চাকরির তেমন একটা নিশ্চয়তা ছিল না আর কি। না, কাজে তখন আমাদের যে অর্থনৈতিক অবস্থা খারাপই ছিল বলতে গেলে। আর তো আপনার ছেলেমেয়েরা কি করেন? বড় ছেলে তো বায়োকেমিস্ট্রিতে ডক্টরেট করেছে, আর সে শিকাগোতে আছে। তারপরে মেয়ে ডাক্তার, MBBS DCH। তারপরে ছেলে তো খড়গপুরে IIT-তে ইঞ্জিনিয়ার মানে পড়ায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর ছোট মেয়ে তো পারঙ্গমাকে আপনারা চেনেন, সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে লেকচারার। স্যার কি বাড়িতে ছেলে মেয়েদের পড়াতেন? না, একেবারে না, ওরা তো ভয়ের চোটে বাবার কাছে পড়তে যেতই না, যে বাবা এত আমাদের বকাবকি করে। আর কিছু একবারেই না বুঝতে পারলে বলতেন যে তোরা এত বোকা, আমি আর দ্বিতীয়বার। এই জন্য ওরা ভয়ের চোটে যেতই না বাবার কাছে। বরঞ্চ বড় হয়ে এখন কোনো প্রবলেমের সম্মুখীন হলে ওরা বাবার কাছে জিজ্ঞেস করে। ছোটবেলায় আপনি পড়াতেন? একেবারে ছোটবেলায় অঙ্কগুলো তো আমি তেমন ভালো পড়াতে পারতাম না। ক্লাস 5-6 অব্দি আমি পড়াতাম, ইংরেজি, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি আমি পড়াতাম। ওই যাতে, তবে একটা জিনিস আমি খুব ওদের শিখিয়েছিলাম, বই পড়ার হ্যাবিট। সেই ইংরেজি হোক, বাংলা হোক, রামায়ণ, মহাভারত সবই ওই পড়ে পড়ে, প্রথমে যখন ওরা পড়তে পারতো না তখন ওই সুর করে করে মহাভারত, রামায়ণ আমি পড়ে পড়ে শোনাতাম। যার জন্য আমার বড় ছেলে এখনো মহাভারতে অনেক কিছু বলতে পারে যা মানে সাধারণ লোকে বলতে পারে না, যদিও সে 20 বছর ধরে আমেরিকা প্রবাসী। এই পড়ার হ্যাবিটটা ওদের খুব ছিল।
বাড়িতেও তো একটা পড়াশোনার পরিবেশ ছিল না, অমিতাভ টমিতাভ এরা তো খুবই মানে ব্রিলিয়েন্ট। স্যার আপনার কি কখনো মনে হয়েছে মানে আসলে প্রফেশনাল ফিজিসিস্টের এত সময় দিতে হয় তার প্রফেশনে, মানে ধরুন গবেষণা বলুন, টিচিং বলুন, যে বাড়িতে মানে এটা একটা অনেক সময় কমন অভিযোগ থাকে যে বাড়িতে সে অতটা সময় দিতে পারে না, কারণ প্রচুর সময় তাকে তার কর্মক্ষেত্রে দিতে হয়, গবেষণায় বলুন বা টিচিংয়ে বলুন। আপনার কি কখনো মনে হয়েছে যে সেরকম ধরনের কোনো? হ্যাঁ, বাড়িতে বেশি সময় যেমন তো পড়িয়া পড়লেন, ছেলে মেয়েদের যে ধরে বসিয়ে পড়ানো সে কোনো রিলিজিয়ান, এবং সত্যি আমি আমার ছেলে মেয়েদের একটা ওভারহিয়ার করেছিলাম যে আমার ছোট ছেলে সে পারঙ্গমাকে বলছে যে বাবা সঙ্গে টিচার হিসেবে খুব সুনাম, কিন্তু বাবা তো খারাপ টিচার। কিছু বোঝাতে পারে না। বলেছিল যে না, আমাদের কাছে সত্যি বাবা খুব খারাপ টিচার, কিন্তু বাবা বাড়িতে তো এই তবে সেটা আমি সময়ের অভাব বলবো না, ও আমার হাতে সরতো না যে একটা। এছাড়া সাধারণ কর্তব্য কাজ যে আমি করিনি, তা বাজার হাটও আমি করেছি, সবই করেছি। তবে আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে প্রথম দিকে ছিলাম, তাতে একটু সুবিধাও পেয়েছি। একেবারে যখন বাচ্চারা খুব ছোট ছিল, ওদের জ্যাঠা ছিলেন, জেঠি ছিলেন, মাম্মা দাদা এরা খুব রেখেছেন টেকেছেন। আর মাম্মাও তো বেশ মানে লেখাপড়ার দিকে খুব ইয়ে ছিলেন, আগ্রহী ছিলেন। মাম্মা মানে ঠাকুরমা? ঠাকুমা, মানে ওনার মা, উনি সে মুখে মুখে গল্প বলতেন, ওরা খুব অ্যাটাচ ছিল মাম্মাদের। তবে তখন ওরা খুবই ছোট, তারপরে তো মানে মোটামুটি বাড়ির পরিবেশটা অনেক হেল্প করেছে ওদের এই পড়াশুনোর ব্যাপারে। মানে নিজেরাই গল্পের বই একটা নিয়ে ঘন্টা পর ঘন্টা পড়ছে। তো তখন তো টিভির ব্যাপারটা ছিল, দৌড়াতে ছিল না, না কাজে টিভি ছিল না বলে ওরা গল্পের বইটাই পড়তো, নিজেদের মধ্যে খেলতো। কিন্তু আমার এই নাতিরা ভয়ানক, মানে সেই টিভিতে কার্টুন দেখবো, টিভি আর কম্পিউটার এখনকার ছেলে মেয়েদের। স্যার আপনার কি ফিজিক্সের বাইরে ধরুন বাড়িতে আপনার আর কি ধরনের ব্যাপারে একটু নেশা বলুন বা একটা পছন্দের খুব কিছু আছে যেটা করতে আপনার খুব ভালো লাগে? আমার ছিল, আমার দাদার সাবজেক্ট ছিল কেমিস্ট্রি, আরও বড় দাদা ছিল অমিতাভ বাবার ছিলেন ডাক্তার, সাইকিয়াট্রি, আর আমার দিদি ইকোনমিক্স। কাজে আমি বলছি তখন উনি আসেননি, এই সমস্ত বই আসতো, সব বই খুলে একটা চেষ্টা করতাম জানতে কতটুকু কিন্তু তাই একটা হয় কিন্তু এইরকম যে ভ্যালিড কম্বিনেশন ছিল ভাই বোনদের ভিতরে। আচ্ছা, এই ছেলেমেয়ের প্রসঙ্গে আরেকবার প্রশ্ন করি যে আজকে দেখা যায় যে বাবা মারা ছেলে মেয়েদের রেজাল্ট সম্বন্ধে ভীষণ সচেতন, তাদের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করার ব্যাপারে তারা হয়তো সমস্ত খবর রাখেন এবং রেজাল্টের জন্য খুব চেষ্টা করেন, মাস্টারমশাই নিয়োগ করা ইত্যাদি এইসব ব্যাপারে। আপনাদের কি বিষয় ব্যাপারে কি? আচ্ছা, আমি বলবো আমরা কোনোদিন আমার 4 ছেলে মেয়ের জন্য কোনো টিউটর রাখি, কোনো দিন। কেননা উনি তা খুব বিরুদ্ধে ছিলেন, টিউটর রাখার বিরুদ্ধে। কাজেই আমরা কোনোদিন কোনো টিউটর রাখি। তবে উনি খুব একটা যে মানে সে পরীক্ষা রেজাল্ট এই নিয়ে যে যেরকম আজকালকার বাবা মায়েরা করে সেরকম কখনো করতেন না, অতটা মানে ব্যগ্র হয়ে থাকতেন। তবে ছেলে মেয়েদের ভালো রেজাল্ট করতে হয়তো খুশি হতো, কিন্তু খারাপ করলেও যে বিরাট কিছু খারাপ লাগতো। আজকে একটা সেটা একটা র্যাটলিসে পরিণত হয়েছে, সবাই এত চেষ্টা করছে যে তাদের ছেলেমেয়েরাই ফার্স্ট হবে। কিরকম বাগরামি, এই ছেলে আত্মহত্যা করছে, কি ক্লাস 10-এর পরীক্ষায় সে খারাপ হয়েছে।
খারাপ করা মানে হচ্ছে ফার্স্ট ডিভিশন পেয়েছে কিন্তু স্ট্যান্ড করেনি। না সেসব বিষয়ে আমরা খুব একটা ইয়ে ছিলাম না। আর সেই যে বসে অঙ্ক কষানো এইটা কেমন লিখেছি, আর তাছাড়া উনি ভীষণ রেগে যেতেন যদি আমি কখনো জিজ্ঞেস করতাম ছেলে মেয়েদের পরীক্ষা দিয়ে আসার পরে হ্যাঁ কেমন করেছিস, এই কোশ্চেনগুলো ভালো করে দেখেছিস তো, সবগুলো করেছিস, ভীষণ চটে যেতে বল তুমি কখনো জিজ্ঞেস করবে না এটা, পরীক্ষা দিয়ে আসার পরে আর কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন না, কেমন করেছে বা কোশ্চেনগুলো রিভাইজ করেছে কিনা কিছু না, কখনো জিজ্ঞেস করতে দিতে না। সেখান থেকে আমিও জিজ্ঞেস করতাম না, ওই পরীক্ষা দিয়ে এসেছে বাস ঠিক আছে। আপনি যুগে যে ওনাকে দেখেছেন যে গবেষণা একদম মগ্ন হয়ে রয়েছেন শিক্ষা, এটা আপনার কিরকম মনে হতো যখন আপনি ওনাকে দেখতেন? মানে আমরা ছাত্র হিসেবে দেখেছি, কিন্তু আপনি বাড়ির ভিতর থেকে দেখেছেন। গবেষণার মগ্ন থেকে ছেলেমেয়েদের সঙ্গে গল্প করছেন, মা বাবার সঙ্গে গল্প করছেন, দাদা বৌদিদের সঙ্গে গল্প করছেন, তবে মাঝে মাঝে একটা কাগজ নিয়ে খুঁতখুত করে কি সব লিখতেন টিখতেন, সেই সময় একটু মগ্নতা দেখেছি, তাও খুব বেশিক্ষণ ধরে নয় বা অন্য কাজ ভুলে নয়, মানে ওই করতেন। আর আমার বড় যা বলতেন ও কি করে রে এত খুঁজখুচ করে সব অঙ্ক কষে, তখন একেবারে কোনো দিকে জ্ঞান থাকে না, আমি ওই তো ওনার ওই অঙ্ক কষা চলছে, সেই অঙ্ক কষতেন বাড়িতে নিজের মনে, সে কোনো থেকে একটা পাতা নিয়ে তার মধ্যে মানে কোনো রেগুলার একটা খাতা বা কিছু কিছু না, ওই কিছু মনে আসলো সেটাই। আপনি কোনদিন জিজ্ঞেস করেননি যে কি হচ্ছে ব্যাপারটা? বুঝতাম না ব্যাপারটা ফিজিক্সের আমি এখানে অ্যাড করতে পারি। উনি বিয়ের আগে ওর যে দাদা তিনি আমাকে কি কথাবার্তা বলে আমাকে অ্যাসেস করতেছেন। উনি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস যে আপনি যে লাইনে রিসার্চ করেন সে লাইনে এদেশে ভালো কাজ করছে, কে কারা করছে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম যে আমার তো মনে হয় আমি ছাড়া আর কেউ এমনিতে ছেলেটিকে ভালোই দেখলাম কিছু একটু চালিয়ে আছে, বিয়ের আগে সেই ধারণা ছিল চালিয়ে আছে, পরে বলেছে যাই আর যাই হোক চালিয়ে আছে। তবে উনি থিসিসটা দিয়েছেন তো বিয়ের পরে, খানিকটা আমার প্রয়োজন আছে, কেননা আমি বললাম যে তোমার থিসিস যখন তৈরি আছে তুমি দাও সাবমিট করো, সে কি একটা অদ্ভুত মানে একটা লেসিনেস, অনেক বলা টলার পরে তারপরে সাবমিট করেছে, অনেক পরে মানে কাজটা যা করেছিলেন তার অনেক পরে থিসিস জমা দিয়েছেন। সেও সকলের থিসিস যেরকম দেখি কি সুন্দর মলার বাঁধাই টায়, সে একেবারে দারুণ সুন্দরভাবে ওনার থিসিস তো আমি বললাম এই কি তোমার একটা সাধারণ বাঁধাই একটা কয়েকটা পাতা আর সকলের দেখি এই মোটা মোটা থিসিস কি সুন্দর বাঁধাই, কত খরচ করে তার এইসব ছিল। তারপরে দিন আমার লাস্ট দিনটা আমার একটা টক ছিল, আমার পলাশটা লাস্ট সেশনটা, সেদিন পারঙ্গম গিয়েছিল, পারঙ্গম দেখে বললো পারঙ্গমার ছেলে বেশ ভালোই লেখাপড়া করছিল, বেশ ইন্টেলিজেন্ট ছিল, কিন্তু পরীক্ষার রেজাল্টটা সেরকম ভালো করছে না, সেই জন্য আমি একটু চিন্তিত। নিজের সাবজেক্ট পেলে তখন নানান রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নানান রকমের, ওটা ভালো ছিল। আসলে এখানে বলেছেন এই দুটোকেই রায়চৌধুরী ইকুয়েশন বলে, তো আপনি এই দুটোই নিতে পারবেন। হ্যাঁ এবার এই যে আর আমার আরেক নাতি যে ডাক্তার মেয়ে ছিল সে 6 5টা তো এই মেন বিল্ডিং এ, হ্যাঁ 5 মেইন বিল্ডিং, 5 6 7 হচ্ছে একটা বাড়ি, পুরো শেষ হয়ে শরীর
না পাঠ্যভ্রমণ এমনি মানে চাপ নেই বেশি, আর তাছাড়া ওরা যত্ন করে পড়ার অল্প একটা ফ্যাক্টরির মতন তো ছেলে মেয়ে নয়, কাজে ওরা পারেও ম্যানেজ করতে। ওটা মামারিতে হাতে চলে গেছে, বিড়লা নাকি দিনের বেলা মানে কিচ্ছু হয় না, ক্লাসগুলো জাস্ট এমনি আছে, লেখা আছে ওখানে